এটার সাথে সবাই খুব রিলেট করতে পারবে, কারণ এটা আমাদের প্রত্যেকের গল্প। আর অনেক বছর পর আমার মনে হয় এই গোয়েন্দা, ডিটেকটিভ, থ্রিলার, হ্যাঁ, খুন, এগুলোর বাইরে গিয়ে একটা পরিবারের গল্প। সম্পর্ক মানুষের হয়, সম্পর্ক থাকে না, পিপল মুভ অন, সেটার সঙ্গে তো বিতর্ক জড়িয়ে নেই। এটাই তো নর্মাল হওয়া উচিত না, সবাই স্পষ্ট কথা বলবো বা যেটা মনে আসে সেটাই মুখ দিয়ে বেরোবে। এখন যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে সময় নেই, আরো বেশি বেশি কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। বাবাও একটা সময় হিরো ছিলেন, কিন্তু সেটার কোনো প্রভাব কোনো সময় না আমাদের বাড়িতে পড়েনি। কোনোদিন দেখিনি মদের ফোয়ারা উঠছে বা বিশাল পার্টি হচ্ছে। হি অলওয়েজ বিলিভড ইন সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আর আমার খুব মনে হয় যে মানে এই অপচয়টা আমি কেন করব? আমি যদি 4টে কুকুরকে বাঁচাতে পারি, সেটা আমাকে এত সুখ দেয়, সেটা কোনোদিনই একটা দামি শাড়ি পরলে বা একটা দামি ঘড়ি পরলে ওই সুখটা আমি কোনোদিন পাবো না। নমস্কার, দ্য বলের দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। শুভ নববর্ষ। আজ আমাদের অতিথি স্বস্তিকা মুখোপাধ্যায়। কেমন আছো স্বস্তিকা? হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পরে দেখা হয়েছে সবারই সাথে। আগে প্রত্যেক বছরই দেখা হতো, এখন একটু দেখা হওয়াটা কমে গেছে, কিন্তু সবসময় ভীষণ সুন্দর সাজে, ভীষণ সুন্দর শাড়ি পরে, গয়না পরে, আমার খুব ভালো লাগে। তুমিও তো তাই, খুব সুন্দর সেজেছো, আর বিশেষ করে তোমার নাকের গয়নাগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো তোমার বিজয়ের পরে ছবি আসছে, তো মানে আমি তো জানি তুমি খুব চুজি, মানে খুব দেখে শুনে চরিত্র নাও। তো এখানে তোমার চরিত্রটা কেমন? বিজয়ের পরে রিলিজ করছে 12 জানুয়ারি, একদম নতুন বছরের শুরুতেই। খুবই এক্সাইটেড হয়ে আছি, কারণ বড় পর্দায় একটা ছবি দেখার ভালো লাগা, উত্তেজনা সবটাই আলাদা। এই ছবিটার মূল নায়ক নায়িকা কিন্তু দীপঙ্কর দে এবং মমতা শঙ্কর। এই ছবিটা তাদের নিয়ে, আমরা বাকিরা সবাই সাপোর্টিং অ্যাক্টার্স আছি। এবং আমার এই ছবিটা করার কারণ হচ্ছে আমার গল্পটা খুব ভালো লেগেছিল। আর অনেক বছর পর আমার মনে হয় এই গোয়েন্দা, ডিটেকটিভ, থ্রিলার, হ্যাঁ, খুন, এগুলোর বাইরে গিয়ে একটা পরিবারের গল্প। এবং দীপঙ্কর জেঠুর সঙ্গে আমি লাস্ট কাজ করেছি এবার সবরে 2014-15। তো এই জেনারেশনের অ্যাক্টররা তো সবাই কমে যাচ্ছে খুবই। তো আমার ওইটা আরেকটা খুব বড় কারণ ছিল যে আমি মৌবেশী আর টিটো জেঠুর সঙ্গে কাজ করতে পারবো। হ্যাঁ, কারণ বাবার সঙ্গে কাজ না করাটা আমি খুবই মিস করি। সেই জন্য যতটা বাবাদের জেনারেশন, বাবাদের মতন যারা আছে তাদের সঙ্গে যতটা বেশি কাজ করে ফেলা যায়, সময় বেরিয়ে যাচ্ছে মনে হয় খালি। হ্যাঁ, তুমি তো একেবারেই বাবার মেয়েই ছিলে। হ্যাঁ, সেই জন্য আর এদের সঙ্গে কাজ করলে না, মানে এরা যে আন্তরিকতা থেকে কাজ করে বা এত মায়া লেগে আছে না এদের আশেপাশে, শরীরে, মনে, সেটা কোথাও একটা আমাদের অবধি এসে পৌঁছয়। আর এরা সবাই আমাকে আমার ডাকনাম ধরে ডাকে, যেটা এখন খুবই কমে যাচ্ছে। হ্যাঁ, সো এই অনেকগুলো কি বলবো অন্য কারণ ছিল কাজের বাইরে, যেটার জন্য এই ছবিটার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লেগেছে। স্বস্তিকা মানেই কন্ট্রোভার্সি না, এটা তোমরা বলে বলে এটা একটা মানে স্টেটমেন্ট বানিয়ে দিয়েছো। আমি কিছুই বলবো না, কারণ আমার মনে হয় না আমি সত্যি মনে করি না আমি জীবনে এমন কোনো কাজ করেছি যেটার জন্য বিতর্ক হওয়ার মানে কোনো সম্ভাবনা ছিল। এখন 10 জন লোক যদি এটা বিতর্ক বলতে থাকে, তখন আরো 100 জন বলতে থাকে, কারণ আমাদের সমাজটা তো মোটামুটি ওই শিয়ালদের হুক্কা হুয়ার মতন। একজন কিছু একটা বলে, তারপরে বাকি 10 জন সেটাই বলতে থাকে। কেউ কিন্তু গিয়ে চেকই করে না, মানে কোনো ফ্যাক্ট চেক হয় না। মানে তুমি ধরো কালকে গিয়ে একটা কোথাও ফেসবুকে লিখলে যে আমি তোমাকে এখানে ছাদ থেকে ফেলে দিয়েছি, এবার ওইটার পেছনে দেখবে শয়ে শয়ে লোকেরা আমার মানে গোষ্ঠীর 14 গোষ্ঠী উদ্ধার করে রেখে দেবে। আসলে কিন্তু কেউ এসে চেক করতে যাবে না যে তোমাকে আমি সত্যিই ছাদ থেকে ফেলে দিয়েছি, না তুমি নিজে হুমড়ি খেয়ে পড়ে গেছো, বা এরকম কোনো ঘটনাই ঘটেনি। সো ওই জন্য ওটা নিয়ে মাথা ব্যথা নেওয়াটা খুব দরকার বলে আমি মনে করি না। আর সম্পর্ক মানুষের হয়, সম্পর্ক থাকে না, পিপল মুভ অন,
সেটার সঙ্গে তো বিতর্ক সেই। জড়িয়ে নেই। হ্যাঁ, কিন্তু সেটা আমি ধরো আলাদা। 4টে প্রেম করেছি, সেটা বিতর্ক কি করে হতে পারে? সেই। প্রেমের সঙ্গে বিতর্কের কি সম্পর্ক? ধরো 4টে প্রেম করেছি, 4টে প্রেম টেকেনি, না সেটার সাথেও বিতর্কের কি সম্পর্ক? তো বোম্বেতে তো এখন অনেক বেশিটা টাইম থাকছো, ওখানে কাজ করছো। ও ব্যালেন্স আউট করে নি গো, মানে এরকম নয় যে বম্বেতে বেশি থাকছি এখানে কম থাকছি। যখন বম্বেতে কাজ করি বম্বেতে থাকি, যখন কলকাতায় কাজ করি কলকাতায় থাকি। বোম্বেতে কাজ করতে ভালো লাগছে? ভালো লাগছে। কত অন্য একটা ন্যাশনাল ইয়েও পাচ্ছ। একটা ন্যাশনাল পরিচিতি, অনেক বেশি মানুষ আমার কাজ দেখতে পাচ্ছে। বাঙালিরা তো ডেফিনেটলি দেখছে, কিন্তু যারা বাংলা ভাষা বোঝে না বোঝে না। তারাও দেখছে, এবং অন্যান্য আরো অনেক চরিত্রে কাজ করতে পারছি না। মানে আমি যত ভালোই কাজ করি না কেন কলকাতায়, সেগুলো তো সবই বাঙালি গল্প, বাঙালি চরিত্র। হ্যাঁ, আমি যদি ধরো বম্বেতে কাজ না করতাম, তাহলে কলাতে আমি একজন হিমাচলি একজন মহিলার চরিত্র অভিনয় করেছি, সেই অপরচুনিটিটা তো আমি পেতাম না। বা ক্রিমিনাল জাস্টিসে আমি একটা আহুজা, একটা একটা অবাঙালি দিল্লিতে বেস্ট তার মতন তার একটা চরিত্র করলাম, সেটা তো পেতাম না যদি শুধু বাংলায় কাজ করি। সো আমার মূল কারণটা, আমার বাউন্ডারিটাকে, কাজের পরিধিটাকে বাড়াবার মূল কারণটা হচ্ছে যে আমি আরো অনেক গল্পে থাকতে পারবো। আমার কাজের খিদে আছে, আরো ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে, অনেক রকম চরিত্রে কাজ করার ইচ্ছে আছে। আমার এই বছর একটা তেলেগু কাজ একটা হতে পারে, সো আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। কারণ তাহলে তেলেগু ছবির যারা দর্শক তারাও আমার কাজ দেখতে পাবে। এখন যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে সময় নেই, আরো বেশি বেশি কাজ করতে হবে। হ্যাঁ, আরো বেশি বয়স হয়ে গেলে আর এই চরিত্রগুলো করতে পারবো না। তো সেটা সবসময় একটা মাথায় চলতে থাকে যে ঘড়ি 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 টিক 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 টিক। তোমার মেয়ে তো বিদেশ চলে গেছে পড়তে, তো ওকে তো তুমি সিঙ্গেল মাদার হিসেবেই ছোট থেকে বড় করেছো, তো কোনো রকম অসুবিধায় পড়তে হয়েছিল? দেখো, সিঙ্গেল মাদার হিসেবে আমি আসলে ছোট থেকে বড় করলিনি, কারণ আমার মা ছিল, বাবা ছিল, বোন ছিল। তো আমার মাই অ্যাকচুয়ালি ওয়াজ দ্য মাদার। হ্যাঁ, মানে আমার মাও আমার মা, আমার মেয়ের মাও আমার মা। আমার মনে হয় হ্যাঁ, স্কুলে ভর্তির সময় অনেক রকম অসুবিধা ফেস করতে হয়েছিল, কারণ ধরো 20 বছর আগে তখনও আমাদের সমাজটা ঠিক রেডি ছিল না। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাইরে লেখা থাকতো বোথ প্যারেন্টস হ্যাভ টু অ্যাকম্পানি দ্য চাইল্ড। তো সেই সব অসুবিধাগুলো নিশ্চয়ই ফেস করেছি, যেগুলো হয়তো এখন অনেক কমে গেছে, কারণ সমাজটা অনেক পাল্টাচ্ছে রোজ। আর বাকি আমার মেয়ের টিফিন, ঘুম থেকে উঠে টিফিন বানিয়েছি আমি আমার মা মারা যাওয়ার পরে। আমার মা থাকা অবধি আমি কোনোদিনও স্কুলে সকালবেলা উঠে মানে টিফিন বা স্কুল থেকে ফিরে মেয়ে কি খাবে, কারণ আমি কাজ করছিলাম যখন বাড়িতে থাকতাম, তখন অনেকটা সময় কাটাতাম। বা পরীক্ষার সময়গুলো আমি চেষ্টা করতাম, মানে পরীক্ষার ওই 1 মাস আগে আমি শুটিং করবো না, যাতে পরীক্ষার সময়টা, প্রিপারেশনের সময়টা আমি থাকতে পারি। বা এই 1000 রকমের প্রজেক্ট, হোমওয়ার্ক, সেগুলো যতটা পেরেছি আমি করেছি। কিন্তু মানুষ করার পেছনে যে খাটনিটা মাদের থাকে, সেটা পুরোটাই আমার মা খেটেছে। মানে একদম হওয়ার পর থেকেই আমি ঘুমোতাম আর মা রাত্রিবেলা ডাকতো, তখন উঠে ব্রেস্ট ফিড করিয়েছি। হ্যাঁ, মানে 2 ঘন্টা পরে পরে উঠে ব্রেস্ট ফিড করিয়েছি, কিন্তু ওই 2 ঘন্টার ফাঁকে যাবতীয় যা করার সেগুলো আমার মা করেছে। হ্যাঁ, আমাদের শুটের সময়ও দেখেছি তোমার মা স্কুল থেকে মেয়েকে নিয়ে আমাদের শুটে অনেক সময় এসেছে। ওই এই জন্য মানে সিঙ্গেল মাদার হিসেবে আমি খুব ওপিনিয়ন দিতে আমার খুবই মানে লজ্জা করে, কারণ she had 3 mothers. হ্যাঁ, মানে সেইভাবে দেখতে গেলে হয়তো I am a single parent because the father was always missing, কিন্তু সিঙ্গেল মাদার না, 3টে মা ছিল ওর, এখন 2টো আছে। তো এরপর আমি বলবো যে তুমি যে এই স্পষ্ট কথা বলো সবসময়, এর জন্য কোনো বিপদে পড়তে হয় কখনো? এই তো তোমরা লিখে দাও বিতর্ক, এগুলোই তো বিপদ। এগুলো তো বিপদ এইভাবেই আসে আমার জীবনে, যে আমি একটা ধরো স্পষ্ট কথা বললাম। আর
মানে স্পষ্ট কথা বলাটা একটা লেবেল কেন হবে যে ও খুব স্পষ্টবাদী? আমাদের সবারই তো স্পষ্টবাদী হওয়াটাই উচিত। হ্যাঁ, কিন্তু আমরা হই না। হ্যাঁ, হই না তো। যারা ধরো হয় না, সেটা তাদের না পারা। কিন্তু আমি হচ্ছি বলে সেটা আমি মনে করি না যে ওটা একটা অ্যাডেড একটা কিছু আমার নামের সাথে অ্যাড হয়ে গেল, বা ইট ইজ আ ফেদার ইন মাই ক্যাপ। আই ডোন্ট থিঙ্ক দ্যাট শুড বি দ্য কেস, বিকজ এটাই তো নর্মাল হওয়া উচিত না, সবাই স্পষ্ট কথা বলবো বা যেটা মনে আসে সেটাই মুখ দিয়ে বেরোবে। আমাদের আশেপাশে যদি সারাক্ষণ মুখে এক, মনে এক, মাথায় এক হওয়াটা নর্মাল হয়ে যায়, তখন আমি কিছু বললেই মনে হয় বাবা কি বিশাল একটা রিবেলিয়াস কাণ্ড ঘটিয়েছি আমি। বাট আমি মনে করি না আমি কখনোই কোনো একটা রিবেলিয়াস কাণ্ড ঘটিয়েছি, যেটা নর্মাল আমাদের জীবনের রোজের একটা ব্যাপার, সেটাই তো বলবো। আরেকটা জিনিস আমি দেখেছি তোমাকে প্রথম থেকেই, যে খুব মানে লাখ টাকার জুতো, লুই ভিতো ব্যাগ, বিলাসবহুল গাড়ি, এই সমস্ত খুব একটা আমি ব্যবহার করতে দেখিনি। মানে তোমার এটা শখ নেই বলে নাকি? আমার বড় হয়ে ওঠাটা, বলি না যে মা বাবারা যেভাবে আমাদের মানুষ করে, সেটা আমাদের খুব মধ্যবিত্তভাবে হয়েছে। আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন, বা আমার বাবাও একটা সময় হিরো ছিলেন, কিন্তু সেটার কোনো প্রভাব কোনো সময় না আমাদের বাড়িতে পড়েনি। কোনোদিন দেখিনি মদের ফোয়ারা উঠছে বা বিশাল পার্টি হচ্ছে, বা মানে হয় না যে টাকার দেখানো বিভিন্ন কাজে কর্মে বা বৈভব প্রকাশ করা, ওটা আমি একদমই দেখে বড় হইনি। আর তাই ওটা আমার মধ্যে নেই, আমার কোনো ফেটিশ নেই মানে ওগুলোর। আর তারপরে যখন একটু বেশি দামি গাড়ি কিনতে চেয়েছি, হয়তো কোনো একটা বছর রোজগার ভালো হয়েছে বলে ভেবেছি একটা বেশি দামি গাড়ি কিনবো, সেটা বাবাকে দেখাতে গেলেই বাবা বলেছে যে ভদ্রলোকেরা এরমভাবে পয়সা এই করে না, মানে পয়সা দেখায় না, বৈভব প্রকাশ করার দরকার নেই। আমার বাবার একটা খুব ফেভারিট কথা ছিল, চেনা বামুনের পইতে লাগে না। তো আমরা খুব একটু দামি হয়তো একটা পাঞ্জাবি কিনে আনলাম ফ্যাব ইন্ডিয়া থেকে বা কোথাও থেকে, আমার বাবা সেই একটা ফতুয়া লুঙ্গি পরে স্টুডিও যেত কাজ করতে, সেই নিয়ে বাড়িতে আমাদের খুব ঝগড়া অশান্তিও হয়েছে, মা থাকাকালীনও হয়েছে। তো ওইটা বাবা বলতো যে আমাকে এখন সেজে গুজে স্টুডিও যেতে হবে, তো সেটা তো খাদিরই পড়তে দেখতাম। হ্যাঁ, খুবই মানে হি অলওয়েজ বিলিভড ইন সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আর আমার খুব মনে হয় যে মানে এই অপচয়টা আমি কেন করব। আর আমি যেহেতু লাস্ট ধরো 4-5 বছর ধরে আমি এত পুরো দেশের আমি এত এনজিওসদের সাথে কাজ করি যারা মূলত স্ট্রে ডগস, ক্যাটস, এইটা নিয়ে আমার কাজটা শুরু হয়েছিল, সেখান থেকে এখন ওটা বেড়ে গাধা, ঘোড়া, হাতি, মানে যেসব এনজিওস আছে রিহ্যাবিলিটেট করে, রেস্কিউ করে, অ্যাবান্ডেন্ড, এই যে ধরো এই বিভিন্ন যে গাধাদের সাথে বা ঘোড়ার সাথে এই যে পাহাড়ি এত জায়গায় এত অ্যাবিউজ হচ্ছে, অনেক অনেক এনজিওদের সঙ্গে তখন আমাদের কাজ হয় খুব ঘনিষ্ঠভাবে। তো আমার খালি মনে হয় যে এরা সবসময় এত ডোনেশনের আপিল চায়, কারণ কোথা থেকেই বা এত এত টাকা এরা পাবে, ট্রিটিং অ্যানিমালস ইজ ভেরি এক্সপেন্সিভ। তো কেউ ধরো কারোর 20,000 টাকা দরকার, কারোর 50,000 টাকা দরকার, কারোর 2-3 লাখ টাকা বিল হয়ে গেছে। আমার খালি মনে হয় যে আমি একটা ব্যাগ কিনে 80,000 টাকা নষ্ট না করে ওই 80,000 টাকা আমি ভাগ করে 4টা এনজিওকে আমি দিতে পারি, তারা সেই টাকাটা দিয়ে 40টা কুকুরের সেবা করতে পারে বা তাদের চিকিৎসা করতে পারে। তো ওইটা এখন আমার মাথায় না সারাক্ষণ ঘোরে, যে একটা দামি ঘড়ি দেখলাম, তো ভাবলাম যে 1 লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনবো, সেটার উত্তেজনাটা আমার কতক্ষণ থাকবে? যেদিনকে কিনলাম সেদিনকে থাকবে, তারপরে 10 দিন থাকবে, তারপরে ওটা যে কোনো একটা অন্য ঘড়ির মতন হয়ে যাবে না? তোমার খালি মনে হয় যে না, যদি আমার কাছে ওই টাকাটা থাকে যেটা আমি ওয়েস্ট করতে পারবো, তাহলে আমি সেই টাকাটা যেখানে কাজে দিলে আমার ভালো থাকার হয়, বিকজ আমার এই কাজগুলো করলে আমি ভালো থাকি। আমি যদি 4টে কুকুরকে বাঁচাতে পারি, সেটা আমাকে এত সুখ দেয়, সেটা কোনোদিনই একটা দামি শাড়ি পরলে বা একটা দামি ঘড়ি পরলে ওই সুখটা আমি কোনোদিন পাবো না। সো এখন ওইটা হয়ে গেছে, মানে মাই মাইন্ড ইজ ওয়ায়ার্ড দ্যাট ওয়ে। সো আমার খুব একটা উত্তেজনা হয় না। আমার মেয়ে খুব শপিং করতে ভালোবাসে, তো ও এলে আমি জানি যে গেল আমার আর কি। আর এখন অনলাইন শপিং হয়, তো বাচ্চাদের সবসময় একটা ওরা এটা নতুন বেরিয়েছে, এটা ভালো লাগছে। সো
যতটা অপচয় করার ওর পেছনে অপচয় করতে আমি রাজি আছি, নিজের জন্য দরকার নেই। আর ইনস্টাগ্রামে আমি এত উইমেন অন্টারপ্রেনার্সদের জন্য কাজ করি, এত বিজনেস এখন ছোট ছোট হয়েছে যারা সবই মহিলারা নিজেরা শুরু করেছে কোভিডের সময় থেকে। তো ওদের সঙ্গে আমি সারা বছর এতগুলো কাজ করি, কোনো ওকেশনে, যেমন জন্মদিন হোক, পুজো হোক, পয়লা বৈশাখ হোক, ওরা এত গিফটস পাঠায়। তো শাড়ি জমতে জমতে এত হয়ে গেছে যে আমি রোজ দিন একটা করে নতুন পরলেও শেষ হবে না। তো আমার আর দরকার পড়ে না আলাদা করে শপিং করার জন্য। তো আমরা আবার বিজয়ার পরেতে ফিরি। ইয়েস, বিজয়ার পরে মানে আসছে 12ই জানুয়ারি। ইয়েস। তো তুমি কতটা আশাবাদী? মানে আমি খুব আশাবাদী, কারণ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, থ্যাংক ইউ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা সিলেক্টেড হয়েছিল এবং 2টো স্ক্রিনিং হয়েছে এবং প্রচুর মানুষ দেখতে এসেছিলেন ছবিটা। আমি একদমই এক্সপেক্ট করিনি, বাট রবীন্দ্র সদন একটা প্রায় 900 সিটার এবং ইট ওয়াজ অলমোস্ট ফুল। সেটা দেখেই আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে এত বড় একটা হল ভর্তি হয়ে আছে ছবি দেখার জন্য। সবার খুব ভালো লেগেছিল। এটা খুব একটা ইন্টেন্স ছবি, খুব মন খারাপের ছবি। আর আমাদের বাবা মারা, আমার জেনারেশনের বাবা মারা তো ডেফিনেটলি, কারণ তারা সবাই একা হয়ে গেছে, তারা সবাই একা থাকে, কারণ আমার বন্ধু বান্ধবরা সবাই কলকাতার বাইরে, নয় কাজের সূত্রে, নয় তারা সেটেলই করেছে কলকাতার বাইরে। তো আমার মনে হয় যে এটার সাথে সবাই খুব রিলেট করতে পারবে, কারণ এটা আমাদের প্রত্যেকের গল্প। আর সবাই আমরা অপেক্ষা করে থাকি যে ছুটি হলে, পুজো হলে আমাদের সন্তানরা বাড়ি আসবে এবং কিছু কিছু সময় পরে তারা চলেও যাবে। তো যেরকম ভাবে মা দুর্গা বাড়িতে আসে এবং চলে যায়, এবং এই ছবিটার প্রেক্ষাপটটা দুর্গাপুজো। তো যেরকম মা দুর্গাও বাপের বাড়ি আসে 5 দিনের জন্য এবং চলে যায়, সেভাবে এই গল্পের বাবা মাদের সন্তানরাও আসে এবং চলে যায়। তো সেই জন্য এটা তোমারও গল্প, তোমার মেয়েও বাইরে থাকে, আমারও গল্প, আমার মেয়েও বাইরে থাকে, আমাদের জেনারেশনের বাবা মাদেরও গল্প, কারণ তাদের সবার সন্তানরা বাইরে থাকে নানা কারণে। তো এটা মানে ওই খুন, গোয়েন্দা, ডিটেকটিভ সব কিছুর বাইরে গিয়ে আমার মনে হয় মানুষে কোথাও একটা রিলেট করতে পারবে। এবং এত ভালো পারফর্ম করেছে সবাই, বড়রা যারা আছেন তারা তো ডেফিনেটলি, আমরাও যারা আছি আর সাপোর্টিং কাস্টে তারাও সবাই খুব ভালো কাজ করেছে। সো আই এম হোপফুল, লেটস সি। আর আমাদের বলে তো তুমি প্রথম এলে দর্শকদের কাছে, দর্শকদের জন্য যদি কিছু বলো। সমাধিকে আমি বহু বছর চিনি এবং সমাধির সঙ্গে আমার খুবই অন্তরের সম্পর্ক। আমি খুবই খুশি হয়েছি যে দ্য বলের মতন একটা এন্টারপ্রাইজে সমাধি যুক্ত হয়েছেন, এবং আপনারা সবাই যারা বলের ফলোয়ার তারা দেখতেই পাচ্ছেন যে ওনারা খুবই ভালো কাজ করেন, খুব সুন্দর ফটোশুটস করেন। তো আশা করি আমরা আরো বেশি বেশি দেখা হবে আমাদের, কারণ এই বছর 2024-এ আমার অনেকগুলো ছবি রিলিজ হবে। তো এমনি দেখা না হলে ছবির নিয়ে কথা বলার জন্য, গল্প করার জন্য তো ডেফিনেটলি দেখা হবে। আর বলের সমস্ত ফলোয়ার, সাবস্ক্রাইবার্স, দর্শককে জানাই 2024-এর শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডেফিনেটলি যেসব সিনেমাগুলো হলে রিলিজ হচ্ছে, সে বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, প্লিজ হলে গিয়ে দেখবেন। আর আমার কাজ যখন ওটিটিতে আসবে তখন তো আপনারা দেখেননি, সবাই অনেক ভালোবাসা দিয়েছেন এত বছর ধরে। থ্যাংক ইউ সো মাচ।